সম্পর্কে টানাপোড়েনে বাংলাদেশ নয়, ক্ষতির মুখে পড়বে ভারত বলছেন অর্থনীতিবিদরা। বিকল্প উৎসে যেতে চান ব্যবসায়ীরা। জার্মানি চীনের দিকে হাঁটার চিন্তা সরকারের। আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। ফলপ্রসূ আলোচনার আশা উপদেষ্টার। সীমান্ত সহ অভ্যন্তরীণ নিরাপত্তায় বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। ভোরের সময়ের সঙ্গেই আছে আমি রাইদুল ইসলাম শুভ। ফ্যাসিবাদে জড়িত ৬২৬ জন কিভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালালো জানতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বললেন, ফ্যাসিবাদদের পুনর্বাসন করতেই দিল্লি বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালাচ্ছে। আর চিন্তাবিদ ফরহাদ মাঝার মনে করেন, নিছক প্রোপাগান্ডা নয়, এটি ভারতের সামরিক প্রস্তুতির অংশ। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, সীমান্তে নিরাপত্তা জোরদারের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বিজিবিকে। পিলখানায় জুলাই অভ্যুত্থানে আহতদের সহায়তা অনুষ্ঠানে একথা বলেন বক্তারা। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের পুনর্বাসন সহায়তায় পিলখানায় বিজিবির আয়োজন। আলোচনায় ঘুরে ফিরে আসে বাংলাদেশ ভারত সম্পর্ক প্রসঙ্গ। এটার সিলসিলা শুরু হয়েছে। ফ্যাসিবাদে জড়িতরা কিভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালালো তা জানতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। বলেন, ফ্যাসিবাদকে পুনর্বাসনেই বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালাচ্ছে ভারত। তবে চিন্তাবিদ ফরহাদ মজহার বলেন, এটি নিছক প্রোপাগান্ডা নয়, ভারতের সামরিক প্রস্তুতির অংশ। আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা নিশ্চিত করবেন যে এই ৬২৬ জন যারা এই ফেসিবাদের অ্যানাবলার ছিল, কোলাবোরেটর ছিল, এই ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, যারা এই ফেসিবাদকে ডালপালা আকারে মহিরূপে গড়ে উঠতে সহায়তা করেছে, তাদেরকে কারা সীমান্ত পাড়ি দিয়ে আজকে ভারতে একটা সেফ এক্সিট করে দিয়েছিল, আপনারা সেই বিষয়টিকে নিশ্চিত করবেন। আজকে ভারতের যে প্রোপাগান্ডা চলছে, এটা নিছকই প্রোপাগান্ডা, এটা এক ধরনের সামরিক প্রস্তুতি। ভারতে এই যে তার আস্ফালন, এই আস্ফালনের উপযুক্ত উত্তর দেওয়ার জন্য অবিলম্বে আমাদেরকে প্রতিটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দরকার। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবিকে অভ্যন্তরীণ কার্যক্রম কমিয়ে সীমান্তে নিরাপত্তা জোরদারে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। আর মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ভারত থেকে দেশে ফিরতে হলে শেখ হাসিনাকে গণহত্যার আসামি হিসেবেই আসতে হবে। সকালে কিন্তু বিজিবির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়েছে যে ইন্টারনাল ডিউটি বন্ধ করে তুমি বর্ডারে তোমার ট্রুপস মোবিলাইজ করো। হাসিনা যদি এমনকি দৃশ্যতা চিন্তা করে, তাহলে সে একমাত্র আসবে গণহত্যার আসামি হয়ে তার বিচার করার জন্য। এদিকে ঢুকবে ওদিকে ঢুকবে বলে আমাদেরকে যে ভয় দেখায়, তার জানা উচিত তার এসে তাকে আগে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশ প্রস্তুত বলে জানান বিজিবি মহাপরিচালক। বর্তমান পরিস্থিতিতে আমি সকলকে আশ্বস্ত করতে চাই, সবার উপরে দেশ। এই মন্ত্রে উজ্জীবিত বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে সদা প্রস্তুত এবং দেশের জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ। আয়োজনে অভ্যুত্থানে আহত ৭ জনকে নগদ অর্থ ও পুনর্বাসন সামগ্রী উপহার দেয়া হয়। আরও ১০০ জনকে সহায়তা দেয়া হবে বলে জানানো হয় অনুষ্ঠান থেকে। নাজমুস মুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে নিজেদের অন্যায় অপকর্ম স্বীকার না করে আওয়ামী লীগ উল্টো গুজব ছড়াচ্ছে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেছেন, দলটিকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের। রোববার সকালে এক সেমিনারে এসব নিয়ে আলোচনা হয়। নতুন বাংলাদেশ অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ শীর্ষক সেমিনারে উঠে আসে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের চিত্র। পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বন্দোবস্ত নিয়েও আলোচনা করেন বক্তারা। বাংলাদেশ নিয়ে নানান গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শুধু ভারতীয় গণমাধ্যম নয়, চীন রাশিয়া থেকেও ছড়ানো হচ্ছে মিথ্যা খবর। আওয়ামী লীগের রাজনৈতিক ইস্যু নিয়েও কথা বলেন শফিকুল আলম। There is a massive misinformation campaign. You have seen there is a, like what we initially saw, that there are like a misinformation campaign not only happening from India but also some parts. Initially we saw some from China and also Russia. We have invited all of them to visit Bangladesh, meet our people, meet the Hindu leaders, meet the minorities, to see what kind of country
Professor Yunus has been leading over the last 4 months. But they are not interested. নির্বাচনী সব সমাধান নয়, তবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে সমাধানের পথ শুরু হতে পারে বলে মন্তব্য করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। Election cannot change everything, but of course election can be a good starting. And if we can establish a system where in every 5 years we get an election where people can vote freely, where the election is free, fair and inclusive and participatory, then obviously the politics will start changing. তরুণরা নতুন বাংলাদেশে দূষিত রাজনীতি চায় না বলে জানান বৈষম্য বিরোধী আন্দোলনের এক সমন্বয়ক। As a youth, we had that vision that we need an alternative party in Bangladesh in any formation, so that can lead or that can carry the vision of youth. রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রোশ থেকে হামলাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে না দেখে যে কোনো অপরাধ হলে যথাযথ ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন বক্তারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশকে নিয়ে ফেসবুকে বিভ্রান্তমূলক অপপ্রচার ঠেকাতে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেটার মানবাধিকার নীতির পরিচালক মিন্ডারা সিমসন্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে এই আহ্বান জানান তিনি। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয়ে যে কোনো অপতথ্য মেটার নজরে আনা হবে। এদিকে বিচারের প্রক্রিয়া এগোনোর পর শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে বলেও জানান প্রেস সচিব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বাইরে থেকে বাংলাদেশ নিয়ে নানা অপপ্রচার চলছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের নিয়ন্ত্রণ সংস্থা মেটার মানবাধিকার নীতির পরিচালক মিরান্ডা সিজনসের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস মেটার পরিচালককে বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে কিছু দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারণা চালানো হচ্ছে। এদিন সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলে এমন যে কোনো অপতথ্য মেটার নজরে আনবে সরকার। ভালনারেবল পিপলের এগেইনস্টে কোনো যদি মিথ্যা নিউজ ছড়ানো হয়, অবশ্যই আমরা তাদের নজরে আনবো। বাংলাদেশের সভারেন্টির উপরে যদি আঘাত আসে, অবশ্যই আমাদের তাদের নজরে আনবো। এদিকে সোমবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তবে শেখ হাসিনাকে ফেরানোর আহ্বান এখনই জানানো হবে না ভারতকে। বিচারিক প্রক্রিয়া এগোনোর পর আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ইন্ডিয়ার সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেটা এক্সট্রাডিশন ট্রিটিতে আবার কিছু সার্টেন লিগাল প্রসিডিউরটা করে তারপরে আপনি এটা একজনকে এক্সট্রাডিশন চেতে পারেন। তো আমরা সেই প্রসিডিউরটা আমরা কমপ্লিট করছি। এদিকে আগামী বছর নির্বাচন সম্পন্ন হবে শিক্ষা উপদেষ্টার সাম্প্রতিক এমন বক্তব্য তার নিজস্ব উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলে, নির্বাচনের দিনক্ষণ যথাসময়ে জানাবেন প্রধান উপদেষ্টা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ভোগ্যপণ্য থেকে সুতা কিংবা প্রসাধনী থেকে পোশাক, নিত্য প্রয়োজনীয় এমন অনেক পণ্য আমদানিতে ভারতের উপর বাংলাদেশ নির্ভরশীল। তবে চলমান সম্পর্কে টানাপোড়েনে বাংলাদেশ নয়, বরং প্রতিবেশী দেশটি ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। বলছেন, বিশাল বাজার ছাড়তে চাইবে না ভারতের রপ্তানিকারকরা। অন্যদিকে বাংলাদেশের সামনে আছে বিকল্প, তাতে বাড়বে না আমদানি ব্যয়ও। শিল্পের কাঁচামাল থেকে শুরু করে প্রয়োজনীয় আমদানির জন্য চীনের পর ভারতের উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল বাংলাদেশ। আবার ভারতের দিক থেকে দেশটির জন্য বাংলাদেশ অন্যতম বৃহৎ রপ্তানি বাজার। দ্বিপাক্ষিক বাণিজ্য চিত্রে দেখা যাচ্ছে 2022-23 অর্থ বছরে ভারত থেকে প্রায় $950 কোটি পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ রপ্তানি করেছে প্রায় $213 কোটি সমমূল্যের পণ্য। বড় অঙ্কের বাণিজ্য ঘাটতি বলছে বাংলাদেশের বাজার ভারতীয় ব্যবসায়ীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প সুতা আমদানির জন্য ভারতের উপর নির্ভরশীল। এ খাতের ব্যবসায়ীরা অবশ্য বলছেন তাদের হাতে আছে বিকল্প উৎস, এতে বাড়বে না খরচ, শুধু দরকার নীতি সহায়তা। আমাদের থেকে ওনাদের সুতার দাম সস্তা বলে ওনারা যান, কিন্তু এটাও যদি আমরা খালি চোখে দেখি ব্যাপারটা তাই, কিন্তু আমরা যদি বলি না আমাদের সক্ষমতা আছে কিনা, 100% আমাদের সক্ষমতা আছে। মেজর ফেব্রিক্সটা এই দোকানটা আসে চায়না থেকে। আমাদের উজবেকিস্তানে সুতা পাওয়া যায়, বিকল্প সোর্সিং করতে
খুব একটা অসুবিধা হবে না। চূড়ান্তভাবে ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক তলানিতে গেলে আলু, পেঁয়াজ থেকে শুরু করে নিত্যপণ্যের বাজারের কি হবে এমন শঙ্কা কাটাতে জার্মানি, মিশর, চীন, পাকিস্তান ও তুরস্কের দিকে হাঁটার চিন্তা করছে সরকার। এ খাতের ব্যবসায়ীরাও ছাড়তে চান ভারতমুখিতা। অনিয়ন ঢুকতেছে, আলুও ঢুকতেছে, যেগুলো পাঞ্জাব থেকে আসতেছে। ওদের ডলার দরকার, আমাদের বেসিক্যালি প্রোডাক্ট দরকার। ওরা আমাদের কাছে না বিক্রি করলে তো অন্য দেশেও বিক্রি করবে। অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের ভয় পাওয়ার কিছু নেই। এক্ষেত্রে চীন একটি ভালো বিকল্প, তবে একক দেশের ওপর নির্ভরশীলতার ঝুঁকি থেকে বেরিয়ে আসতেই হবে। পশ্চিমবঙ্গ বা কলকাতার যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের অনেকেরই ব্যবসা বাণিজ্য কিন্তু পুরোটাই বাংলাদেশিদের উপরে নির্ভর করে। জিও পলিটিক্যাল যারা পাওয়ার প্লে করে তার মধ্যে কিন্তু ইন্ডিয়া এবং চায়না দুটোই কিন্তু ইনভলভ। হ্যাঁ, কাজে আমাদের একটু বুঝতে হবে যে এই দুটো দেশের প্রতি অতি নির্ভরশীলতায় যে কোনো সময় কিন্তু আমরা একটা সাপ্লাই শক তৈরি করতে পারে। অন্য মার্কেটেও যারা সাপ্লায়ার আছেন তাদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করা, কিছু ব্যবসা বাণিজ্য হয়তো করা যেতে পারে এই পুরো জিনিসটাকে একটু ডাইভার্সিফাই করার জন্য। খাদ্য নিরাপত্তার জন্য স্থানীয়ভাবে উৎপাদন বাড়ানোর পাশাপাশি জ্বালানি ও তৈরি পোশাকের কাঁচামাল আমদানির বিকল্প উৎসগুলো নিশ্চিত করতে কৌশলগত বাণিজ্য নীতির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। সরকারের পতনের পর প্রথমবারের উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ভারত। সোমবার ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্র সচিব। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পরিবর্তিত বাস্তবতা মেনেই দিল্লিকে সম্পর্ক এগিয়ে নিতে হবে। পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হবে বলেও আশা তার। ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার ঘিরে বেড়েছে উত্তেজনা। তবে পরিবর্তন মেনে নিয়েই দুদেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সাম্প্রতিক সম্পর্কের কারণে শুধু বাংলাদেশের নয়, ভারতেরও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি। রোববার জাতীয় প্রেস ক্লাবে সার্ক জার্নালিস্ট ফোরামের সেমিনারে এসব কথা বলেন উপদেষ্টা। গত 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনীতির দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। আমরা আশা করব এই অচল অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারব। 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। সোমবার ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ফলপ্রসূ হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। প্রতি বছর একজন যান ওপাশে, পরের বছর ওপাশ থেকে একজন আসেন পররাষ্ট্র সচিব পর্যায়ে। এটা ফরেন অফিস কনসালটেশন বলা হয়, এটাকে দীর্ঘদিন যাবৎ চলছে এবং তারই অংশ হিসেবে তিনি আসছেন। আমি আশা করব যে তারা একটা ফলপ্রসূ আলোচনা করবেন। পারস্পরিক অর্থনৈতিক স্বার্থেই সার্কের কার্যক্রম ভালোভাবে শুরু করা দরকার বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। পাকিস্তান এবং ভারত। মনির হুসাইন, সময় সংবাদ, ঢাকা। গণঅভ্যুত্থানের পর দলের কিছু নেতাকর্মীর কর্মকাণ্ডে ক্ষুব্ধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের আস্থা ধরে রাখতে না পারলে ছিটকে পড়তে হবে। ঢাকা ও ঢাকার বাইরে দলের 31 দফা নিয়ে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, কিছু মানুষের স্বার্থ হাসিলের জন্য আন্দোলন হয়নি। জনগণকে সম্পৃক্ত করতে রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রস্তাবনা নিয়ে দেশের বিভিন্ন স্থানে কর্মশালার আয়োজন করছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো, যেখানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় রোববার রাজধানীর খিলক্ষেতের বড়ুয়া আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে গত 4 মাসে দলের কিছু নেতাকর্মীর কার্যকলাপে ক্ষোভ প্রকাশ করেন তারেক রহমান। স্বৈরাচার পালিয়ে যাবার পরে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছে এবং এই বিভ্রান্তির কারণে তারা এমন কিছু কাজ করছে যেই কাজগুলো মানুষ পছন্দ করছে না। কতিপয় ব্যক্তি যাতে করে তাদের স্বার্থ হাসিল করতে পারে, নিশ্চয়ই এই কারণে আপনারা এত অত্যাচার নির্যাতন সহ্য করেননি। আপনার উদ্দেশ্য অন্য কিছু হলে 2 দিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন, আপনি দল থেকে ছিটকে পড়ে যাবেন, আপনি মানুষের সমর্থন থেকে ছিটকে পড়ে যাবেন। এরপরেই রংপুর ও বরিশাল বিভাগীয় কর্মশালায় যুক্ত হয়ে তারেক রহমান বলেন, বিএনপির একার পক্ষে দেশ পুনর্গঠন সম্ভব নয়। ঐক্যবদ্ধভাবে যেমন আন্দোলন হয়েছে, তেমনি রাষ্ট্র মেরামতের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একক বিএনপি শুধু একা পারবে না দেশকে গড়তে। দেশকে গড়তে হলে, পুনর্গঠন করতে হলে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। দলমত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। যেভাবে আন্দোলনের সময় জুলাই আগস্ট মাসে যেভাবে দলমত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিলেন, ঠিক সেভাবেই আমাদেরকে দেশকে আবার পুনর্গঠন করতে হবে। যে কোনো সংকটে নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
অনুপ্রবেশকারীদের ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সালিমা রহমান। রোববার সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে রাষ্ট্রকাঠামো মেরামত ৩১ দফা ও জনসম্পৃক্ত বিষয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন তিনি। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের নাম ভেঙে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন বক্তারা। আমাদের আন্দোলন শেষ হয় নাই, এখনো বিভিন্ন ভাবে ষড়যন্ত্রকারীরা আজকে দেখছেন মৌলবাদী হিন্দুরা পার্শ্ববর্তী ভারত, শেখ হাসিনা পালিয়ে গিয়েও পার্শ্ববর্তী ভারতের দ্বারা কিভাবে একমাত্র ওই চিন্ময় গ্রেপ্তার করাতে কিভাবে মিথ্যা গুজব ওঠে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন চেষ্টা করছে। আমাদের জাতীয় ঐক্যের ডাক বারবার দিয়েছে, তা নইলে ষড়যন্ত্রকারীরা আমাদের মধ্যে ঢুকে পড়বে। এবার নতুন বছরের প্রথম দিন বই উৎসব হচ্ছে না, তবে জানুয়ারির মধ্যেই বই তুলে দেওয়া হবে শিক্ষার্থীদের হাতে। রোববার সকালে খুলনা বিভাগীয় কমিশনের কার্যালয়ে মতবিনিময় সভায় যোগ দিয়ে কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায়। বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগে সব ধরনের কোটা বাতিল হয়েছে। সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মতবিনিময় সভায় যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। অংশ নেন বিভাগের 10 জেলা প্রশাসক, শিক্ষা কর্মকর্তা সহ গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তারা। মতবিনিময় সভা শেষে উপদেষ্টা জানান, এবার নতুন বছরের প্রথম দিন বই উৎসব হচ্ছে না, তবে জানুয়ারির মধ্যেই বই পাবে শিক্ষার্থীরা। অন্যান্যবার যেভাবে বই উৎসব 1 জানুয়ারি করা হয়, আমরা ঠিক এই ধরনের উৎসবে যাচ্ছি না, কিন্তু প্রাথমিকের বইগুলো আমরা জানুয়ারির মধ্যে দিয়ে দেব। নতুন পাঠ্যপুস্তকগুলোতে আমাদের ছাত্র গণ অভ্যুত্থান যা হয়ে গেল তা বিভিন্নভাবেই এটাতে প্রেজেন্ট করা হবে। এতে অনেক রকম গ্রাফিতি থাকবে, ছবি থাকবে, গল্প থাকবে। প্রতিটি শ্রেণীর বইয়ের কিছু অধ্যায় পরিমার্জন ও পরিবর্তনের কারণে বই ছাপাতে দেরি হচ্ছে বলে জানান উপদেষ্টা। বৈষম্য দূর করতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিল করা হচ্ছে বলেও জানান তিনি। সরকারের সিদ্ধান্ত যে কোটাগুলা আমাদের 7% রেখে বাকিগুলা বিলুপ্ত করে দেয়া। প্রাইমারিতেও এই কোটা রাখছি না, শুধুমাত্র 7% থাকবে, যেগুলা সাধারণভাবে থাকবে সেটা। আর যেটা আমরা করব সেটা হচ্ছে বিজ্ঞান ও গণিত শিক্ষকদের জন্য আমরা 20% এটা একটা প্রায়োরিটি রাখবো। উপবৃত্তি সহ প্রাথমিক শিক্ষার অন্যান্য সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে বলেও আশ্বস্ত করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। স্কুল কার্যক্রমে আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এবারও 31st নাইটে পোড়ানো যাবে না আতশবাজি, উড়ানো যাবে না ফানুস। রোববার সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অবৈধভাবে কোনো বিদেশিকে বাংলাদেশে থাকতে দেয়া হবে না বলেও সাফ জানান তিনি। উপদেষ্টা আরও জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের আসন্ন বড়দিন উৎসব এবং 31 ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা করল সরকার। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। নির্ধারিত ইস্যুর পাশাপাশি বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্ক ঘিরে দুদেশের সীমান্ত পরিস্থিতির বিষয়টি নিয়েও আলোচনা হয়। সীমান্ত এলাকায় এরই মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক ঘটনার কারণে দুদেশের মধ্যে নেতিবাচক পরিবেশ তৈরি হবে না। সীমান্ত পুরাই অ্যালার্ট, বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথাও এবং কোনো সময় বরদাস্ত করা হবে না। এদিকে অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের বৈধতা অর্জনে নির্দেশনা জারির পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, কোনো বিদেশিকে অবৈধভাবে থাকতে দেওয়া হবে না। কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। আমরা প্রথমের আগে লিস্টটা পেয়ে তারপর আবার আমরা কত দিনের মধ্যে করব এটা আপনাদের জানাবো। 31st নাইট উপলক্ষে আতশবাজি পোড়ানো এবং ফানুস ওড়ানো বন্ধের পাশাপাশি ঢাকার বারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 25শে ডিসেম্বর বড়দিন এবং 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপনটা যেন ভালোভাবে হয় এবং কোনো ধরনের যেন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের কোনো অবনতি না হয় এবং তারা যেন এই অনুষ্ঠানগুলি খুব ভালোভাবে করতে পারে। আতশবাজি, ফানুস এইগুলির জন্য আমরা নিষেধ করেছি। 31st নাইট এবং ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নজরদারি থাকবে রাজধানী সহ পুরো দেশে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
জীবদ্দশায় শেখ হাসিনার পতন দেখতে পারা কল্পনাতীত, তাই সময় এখন দেশকে ঐক্যবদ্ধভাবে নতুন করে এগিয়ে নেওয়ার, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। রোববার রাজধানীর প্রেস ক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বক্তারা বলেন, ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ে গণমাধ্যমের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। ভারতকে বলা হয় সংস্কারের ক্ষেত্রে যে 10টা কমিটি কাজ করছে এখন, তারা সংস্কার করে ফেলতে পারবে না। তারা কতগুলো রূপরেখা দিবে, এই কাজগুলো এইভাবে করা দরকার। এগুলোই যে একদম ফাইনাল তা না, কারণ এরাও তো মানুষ, তাদেরও তো ব্যক্তিস্বার্থ আছে। সুতরাং কিন্তু একটা রূপরেখা আসবে। এইবার আপনারা আলোচনা করুন, করে ঠিক করুন যে কতটুক করা যাবে। ভারতের একটা প্রবল বৈরী প্রতিপক্ষ ভারতীয় স্বার্থ, তাদের রাজনৈতিক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ, সাংস্কৃতিক স্বার্থ, এমনকি সামরিক স্বার্থ, এটাকে তারা বাংলাদেশকে একটা পশ্চাৎভূমি হিসাবে তারা ব্যবহার করতে যেয়ে গোটা 17 কোটি মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা ও শেখ হাসিনা সরকারের দুর্নীতি অনিয়ম নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির। রোববার রাজধানীর শাহবাগ জাদুঘরে আয়োজন করা হয় ফ্যাসিবাদ বিরোধী এ প্রদর্শনী। আয়োজনে আন্দোলনে ভয়াবহতার চিত্রগুলো দেখেন প্রাণ হারানো শহীদ পরিবার ও দর্শনার্থীরা। জাতীয় চেতনায় জুলাইকে চিরস্ভাস্কর রাখতেই এ আয়োজন বলে জানায় সংগঠনটি। ছবিগুলো দেখার পর সর্বপ্রথম আমার ওই নির্ঘুম রাত্রিগুলোর কথা মনে পড়ে, যখন ফেসবুকে যতবার আমি ফিড স্ক্রল করেছি আমার একটি করে রক্তাক্ত ভাইয়ের ছবি আমার সামনে ভেসে উঠেছে। আমরা যদি চারপাশে তাকাই, মোটামুটি আমরা জুলাইয়ে যেই নৃশংস ঘটনাগুলো ঘটেছে তার খণ্ডচিত্র আমরা দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে মোবাইলে অথবা ক্যামেরাবন্দি করা সম্ভব হয়েছে, বা এর পিছনেও হয়তো অনেক নৃশংস ঘটনা ঘটেছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না। আমার বাবা গোলাবাগ সংলগ্ন জামে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ পড়ে তিনি যখন বের হন তখনই তাকে ছাত্রলীগ এবং পুলিশেরা তারা কুপিয়ে হত্যা করে, প্লাস আমার বাবাকে গুলিও করা হয়। আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম এই জিনিসটা মনে রাখতে পারবে যে আমাদের একটা আন্দোলনকে কিভাবে মনে রাখতে হয়, এবং এটা আরও বৃহৎ পরিসরে দীর্ঘস্থায়ীভাবে এটা সংরক্ষণ করা উচিত বলে আমি মনে করি। 31 ডিসেম্বরের মধ্যে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুব রহমান স্নিগ্ধ। রোববার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়াম জুলাই বিপ্লবে আহত ও শহীদ পরিবারের সম্মাননা প্রধান অনুষ্ঠানে যোগ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় জানান 31 ডিসেম্বরের তালিকার পরও যদি কেউ বাদ পড়ে যায় তবে নিজ থেকে ফাউন্ডেশনের কাছে তথ্য জানাতে পারবে। এর আগে 33 জন আহতদের মধ্যে 1 লাখ টাকা করে ও 6 শহীদ পরিবারের 5 লাখ টাকা করে চেক দেওয়া হয়। মিনিস্ট্রি এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে যে 31 ডিসেম্বরের মধ্যে আমরা শহীদ এবং আহতদের সম্পূর্ণ তালিকা প্রস্তুত করে তা জাতির সামনে প্রণয়ন করব, সেই ধারাবাহিকতা আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কাজ ইতিমধ্যেই প্রায় শেষের দিকে আছে। আশা করছি 31 ডিসেম্বরের মধ্যে আমরা পুরো দেশবাসীর কাছে এই আন্দোলনের প্রকৃত শহীদ এবং আহতদের যে তালিকাটি আছে সেটা প্রকাশ করতে পারবো। ঠাকুরগাঁয়ে ঝেঁকে বসেছে শীত। গেল কয়েকদিন ধরে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে পথঘাট। সকাল থেকে শীতের কারণে বিপাকে সাধারণ মানুষ। ডিসেম্বরের শুরু থেকে শীতের তীব্রতা বাড়তে থাকায় সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। এদিকে অনেক বেলা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। বরিশালের কীর্তনখোলা নদীতে স্পিড বোট ডুবির 2 দিন পর নিখোঁজ আরও 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন এক যাত্রী। এরই মধ্যে বাল্কহেডের চালককে গ্রেফতার করেছে পুলিশ। শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। রোববার সকালে বরিশালের কীর্তনখোলা নদীতে একে একে ভেসে ওঠে 3টি মরদেহ। খবর পেয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে ভিড় করেন স্বজনরা।
5 ডিসেম্বর বিকেলে বরিশালের জনতার হাট খেয়াঘাট এলাকায় বাল্কহেডের সঙ্গে ভোলা থেকে বরিশালগামী যাত্রীবাহী স্পিড বোটের সংঘর্ষ হয়। এ সময় স্পিড বোটটিতে থাকা 10 জনের মধ্যে 5 জন বেঁচে ফিরলেও জালিস মাহমুদ নামের এক যাত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিখোঁজ ছিলেন আরও 4 জন। ঘটনার 3 দিন পর রোববার সকালে দুর্ঘটনার স্থান থেকে স্পিড বোট চালক আলামিন এবং অপর 2 যাত্রী ইমরান হোসেন ইমন ও রাসেল আমিনের লাশ উদ্ধার করে নৌপুলিশ। এখনও নিখোঁজ আছেন সজল দাস নামের এক যাত্রী। খুঁজতেছিলাম নদীর মধ্যে, নৌ পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা লাশটা শনাক্ত করি। যদি ক্যামেরা থাকবে তাহলে অন্তত আমরা দেখতে পারবো যে কোন বোটে কতজন যাত্রী উঠছে বা কে উঠছে আমরা দেখতে পারি সহজেই। কিন্তু এখন যেহেতু এই ব্যবস্থা নাই, সেহেতু কিন্তু আমাদের কিন্তু লাশ শনাক্ত করতে একটা অসুবিধাই হয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে বাল্কহেডের চালক আব্দুল খালেক মাজিকে গ্রেফতার করেছে পুলিশ। বাল্কহেডের চালককে আমরা গ্রেফতার করেছি, বাল্কহেডটা আটক আছে। আমরা তার বিরুদ্ধে একটা যথারীতি কোতোয়ালি থানায় মামলা নিয়েছি। বিআইডব্লিউটি এর তথ্য মতে বরিশাল ভোলা রুটে অনুমোদিত স্পিড বোট আছে 32টি, তবে বৈধ অবৈধ মিলিয়ে চলাচল করে শতাধিক। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। শেখ হাসিনার নাম বাদ দেওয়ার পর এবার মাদারীপুরের শিবচর থেকে সরানো হচ্ছে বিশেষায়িত প্রযুক্তি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি। প্রকল্পটি বাস্তবায়নের জন্য রাজধানীর পূর্বাঞ্চলে জমি খুঁজছে সরকার। সচিব বলছেন, আওয়ামী লীগ সরকারের নির্ধারিত করা জায়গাটি প্রযুক্তি শিক্ষার জন্য উপযুক্ত নয়। স্থান পরিবর্তন হলেও প্রকল্প ব্যয় বাড়বে না বলে জানান সংশ্লিষ্টরা। শুভ খানের রিপোর্ট। সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ প্রযুক্তির নানা খাতে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে 2022 সালের 1 জানুয়ারি পদ্মা সেতুর পাশে মাদারীপুরের শিবচরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছিল। বিশেষায়িত এই প্রযুক্তি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 2023 সালের 31 জানুয়ারি। তথ্য প্রযুক্তি বিভাগ বলছে 1503 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের প্রথম পর্যায়ে 9 তলা গবেষণা ভবন, 3 তলা প্রশাসনিক ভবন, 2টি ডরমিটরি এবং কর্মকর্তাদের জন্য 2টি বাংলো সহ 6টি বিশেষায়িত ল্যাব স্থাপন করা হবে। আর দ্বিতীয় পর্যায়ে মাটির সক্ষমতা বিবেচনায় 52 থেকে 71 তলা বিশিষ্ট একটি প্রযুক্তি টাওয়ার নির্মাণেরও পরিকল্পনা ছিল ক্ষমতাচ্যুত সরকারের। সরেজমিন প্রকল্পের অগ্রগতি দেখতে শিবচরে সময় সংবাদ। অধিগ্রহণ করা প্রায় 70 একর জমিতে 2 বছরেও বালু ভরাটের কাজ অর্ধেকই হয়নি। প্রকল্পের জমি থেকে মাটি তুলে দেয়া হয়েছে দেয়াল। তথ্য প্রযুক্তি বিভাগ বলছে, প্রকল্প সংশ্লিষ্ট নানা কাজে জুলাই 2024 পর্যন্ত 248 কোটি টাকা ব্যয় হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমে শেখ হাসিনার নাম বাদ দিয়ে প্রকল্পের নাম পুনর্নির্ধারণ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি করা হয়। এবার নামের পর বাদ যাচ্ছে প্রকল্পটির জন্য নির্ধারিত স্থানও। পূর্বাঞ্চলে চেষ্টা করছি, সরকারের অন্য যে মন্ত্রণালয় আছে তাদের সাথে আমরা আলাপ করছি। এটা মাদারীপুরে আসলে ঠিক প্রপারলি ওয়েল প্লেস নয়, আমাদের মালিকানায় আছে, আমরা হয়তো অন্য কাজ করবো এটাতে। 2022 সালে নেওয়া এই প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে 2026 সালের 31 ডিসেম্বরের মধ্যে। শুভ খান, সময় সংবাদ, মাদারীপুর। বাংলাদেশ বর্তমানে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে এমন মন্তব্য করে ঘুরে দাঁড়াতে বিচার বিভাগকে জনবান্ধব করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত নাগরিক সম্মেলনে তিনি একথা বলেন। সুশাসনের জন্য জনসম্পৃক্ত সংস্কার করার তাগিদ দিলেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেয় ইউএনডিপি। সংস্কারের হাত ধরে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। এতে থাকতে হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর ও নিশ্চিত করতে হবে সকল নাগরিকের সমান অধিকার। এমন বার্তা নিয়ে এই রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে 2 দিনব্যাপী নাগরিক সম্মেলন। সম্মেলনের আয়োজক এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ক ও সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য জানান, চলমান সংস্কারে নাগরিক কণ্ঠস্বর নিশ্চিত করতেই এবারের আয়োজন। এই মানুষগুলো বাংলাদেশের এই পরিস্থিতিকে নিয়ে আসার জন্য যে গণতন্ত্র এবং একই সাথে উন্নয়নে অবদান রেখেছে তার প্রকৃত স্বীকৃতি দিতে হবে। রাষ্ট্রের দায়িত্ব হলো বৈষম্য নিরসন করা। এসডিজির মূল স্পিরিট হচ্ছে কাউকে পিছনে ফেলে না রাখা, এবং সেই স্পিরিট নিয়ে আমরা
এগোতে চাই। সেই বার্তায় সাড়া দিয়ে বাংলাদেশকে ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা করে জনবান্ধব বিচার বিভাগ তৈরির প্রতিশ্রুতি দেন প্রধান বিচারপতি। এই মুহূর্তে আমরা এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি। বিগত বছরগুলোতে বিচার প্রক্রিয়ায় আমাদের বিচারবোধ ও ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। গণমুখী জনগণ কেন্দ্রিক বিচার বিভাগকে আপনাদের পাশে পাবেন। এ সময় সুশাসন নিশ্চিতের লক্ষ্যে ভবিষ্যতে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থার তাগিদ দেন অন্যান্য বক্তারা। This is not just a time for reform. It is a time for transformation. For reforms to be successful, we have to leave no one behind. সম্মেলনে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তার মতো সেবাগুলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে কার্যকরভাবে পৌঁছানোর কৌশল নিয়েও আলোচনা হয়। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। গঠিত হলো বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের অন্তর্বর্তী কার্যনির্বাহী কমিটি। সকালে ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশন হলরুমে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভা হয়। পরে রমিজ উদ্দিন আহমেদকে সভাপতি ও মাজেম আলী খানকে মহাসচিব করে 251 সদস্যের অন্তর্বর্তী কমিটি ঘোষণা করা হয়। সভায় 64 জেলার প্রতিনিধিরা অংশ নেন। মাছের সরবরাহ বেড়েছে বরগুনা জেলা শহরের প্রধান বাজারে। এতে দাম কিছুটা কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। এ বিষয়ে আরও জানতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মিরাজ। সাইফুল, বরগুনা জেলা শহরের প্রধান এই মাছ বাজার জেলা শহর এবং সদর উপজেলার প্রায় 2.5 লাখ মানুষের মাছের চাহিদা পূরণ করে থাকে। এই বাজারটিতে এই মুহূর্তে পাইকারি দরে মাছ বিক্রি চলছে এবং এখান থেকে যে খুচরা বিক্রেতারা রয়েছে তারা খুচরা বাজারে এখান থেকে মাছ বিক্রি করে থাকেন। এখান থেকে কিনে নেওয়ার পর আমরা আজ বাজারে ঘুরে দেখেছি বিভিন্ন প্রকার প্রজাতির মাছ এখানে রয়েছে। বিশেষ করে সাতক্ষীরা থেকে চিংড়ি মাছ এসেছে, এছাড়া সামুদ্রিক বিভিন্ন প্রকার মাছও আমরা এখানে দেখতে পেয়েছি। তো এখানকার যে পাইকাররা রয়েছেন এবং আড়তদাররা, তাদের সঙ্গে আমরা কথা বলে দেখেছি যে মৌসুম অনুপাতে এখানে মাছের সরবরাহ ভালো রয়েছে। এর ফলে কিন্তু খুচরা বাজারে যে ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু অনেকটা স্বস্তি প্রকাশ করেছে। আমরা এখানে ঘুরে দেখেছি আজ বাজারে পাঙ্গাস মাছের আধিক্য বেশি রয়েছে। এর মধ্যে সামুদ্রিক পাঙ্গাস এবং চাষের পাঙ্গাস রয়েছে। সামুদ্রিক পাঙ্গাস 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং যে চাষের পাঙ্গাস সেগুলো 160 থেকে 180 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া কোরাল মাছ আমরা দেখতে পেয়েছি এখানে, যেগুলো নদী এবং সমুদ্রের বিভিন্ন জায়গায় শিকার করার পর জেলেরা এখানে নিয়ে এসেছেন। সেই কোরাল মাছও এখানে 500 থেকে 600 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া যে চিংড়ি মাছগুলো রয়েছে সেই চিংড়ি মাছও 600 থেকে 700 টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা এখানে পোয়া মাছের দেখতে পেয়েছি, যেগুলো কিছুক্ষণ আগে জেলেরা এখানে নিয়ে এসেছেন এবং সেই মাছ এখানে পাইকারি দরে বিক্রি হচ্ছে। এই পোয়া মাছের কেজি আকৃতি ভেদে 150 থেকে 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া কার্প জাতীয় মাছের মধ্যে আমরা মৃগেল মাছ দেখতে পেয়েছি, যেগুলো 250 টাকা করে বিক্রি হচ্ছে এবং যে রুই মাছ রয়েছে এবং তেলাপিয়া মাছ রয়েছে। রুই মাছ 350 টাকা দরে বিক্রি হচ্ছে এবং তেলাপিয়া মাছ 200 টাকা দরে বিক্রি হচ্ছে। তো এই বাজারের এখানকার যারা সংশ্লিষ্ট ব্যবসায়ীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে 22 দিনের মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞার পর সমুদ্রে আসলে ইলিশের সংকট দেখা দিয়েছে। ইলিশের পরিবর্তে পাঙ্গাসের আধিক্য দেখা দিয়েছে। তো যে কারণে বাজারে আজ আমরা কোনো ইলিশ মাছ দেখতে পাইনি। ইলিশ মাছের যেরকম চাহিদা রয়েছে ঠিক তেমনি ভাবে এখানে ইলিশের সংকটও রয়েছে। তো যার ফলে পায়রা এবং বিষখালী নদীতে যে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তার চাহিদার তুলনায় খুবই কম। তো এই কারণে ইলিশের দামও অত্যাধিক। এখানে মূলত এই খুচরা বাজারে এখানে ইলিশ মাছ নেই বললেই চলে। আমরা হাতে গোনা কয়েকটি ইলিশ মাছ দেখতে পেয়েছি। যে ইলিশ মাছ দেখতে পেয়েছি তার দামও আকাশচুম্বী। তো আমরা কয়েকজন খুচরা ক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু বাজারে মাছের দাম নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেছেন যে অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে সেগুলো যে দামের ক্ষেত্রে যেরকম অনেকে অস্বস্তিতে পড়েন বা অনেকে ক্রয় করতে গিয়ে বিপাকে পড়েন, সেই ক্ষেত্রে কিন্তু মাছের ক্ষেত্রে কিন্তু তারা সেই অভিব্যক্তিটি ব্যক্ত করেনি। তারা বলেছেন যে সেই তুলনায় মাছের দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে এবং এদিকে যে সাধারণ ক্রেতারা তারা বলছেন যে এই মাছের দামের পাশাপাশি যাতে অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে এগুলোকে যাতে নিয়ন্ত্রণে আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এবং আমরা কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছিলাম, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু মাছের সরবরাহ ভালো আছে তাই বাজারে মাছের চাহিদা, মাছের দাম অনেকটা নিয়ন্ত্রণে আছে। তো অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে সেগুলো যাতে তারা নিয়মিত মনিটরিং করছেন এবং তারা বলছেন যে
যেহেতু স্থানীয়দেরকেও তারা এই মনিটরিং এর সঙ্গে সম্পৃক্ত করছেন, তারা বিক্রেতাদের যেভাবে সচেতন করছেন ঠিক তেমনি ভাবে ক্রেতাদেরকেও সচেতন করছেন। তো এখানকার যে বাজারটি, এই বাজারটি মূলত হচ্ছে বরগুনা শহরের একেবারে প্রাণকেন্দ্রে, এবং এখানে আপনি জানেন যে বরগুনার পাথরঘাটায় আরেকটি মাছের আড়ত রয়েছে, এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যে মৎস্য অবতরণ কেন্দ্রটি, সেখানেও কিন্তু সমুদ্র থেকে মাছ নিয়ে আসে জেলেরা, এবং সেই মাছ কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। পাইকাররা কিন্তু সেই মাছগুলো দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতে নিয়ে যান। তো এখানকার মূলত সেই যে সামুদ্রিক যে মাছ, সেই মাছ কিন্তু এই বাজারেও পাইকাররা সেখান থেকে কিনে নিয়ে আসেন। তো আমরা সেই যে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের যে বিপণন কর্মকর্তা, আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সেখানেও কিন্তু ইলিশের সংকট রয়েছে, এবং তারা আমাদেরকে বলেছেন যে যেহেতু 65 দিন নিষেধাজ্ঞার পর ইলিশের বাজারে ইলিশ পাওয়া যাচ্ছে না, তো এই কারণে কিন্তু জেলেরা যেমন বিপাকে পড়েছেন, ঠিক তেমনি ভাবে রাজস্ব আয়ের ক্ষেত্রে একটা বড় প্রভাব পড়েছে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। এতক্ষণ মাছ বাজারের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম বরগুনা থেকে। বরিশালে অর্ধশত নদী থাকলেও দখলের কবলে পড়ে হারাচ্ছে গতিপথ। নদী খাল বাঁচাও আন্দোলন কমিটি বলছে বিভাগের 50টি নদী 50,000 দস্যুর কবজায়, অথচ প্রশাসন নির্বিকার। তবে লোকবল সংকট সহ নানা সীমাবদ্ধতার অজুহাত সংশ্লিষ্টদের। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। বাঁশের বেড়া দিয়ে বালু ও মাটি ফেলে কীর্তনখোলা দখল করে গড়ে তোলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। বরিশাল সদরের দক্ষিণ চরাইচা, ধান গবেষণা রোড, বেলতলা ও পলাশপুর এলাকায় নদীর দুই পাড়ই দখল হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, দখলের মূলে রয়েছেন প্রভাবশালীরা। তবে জমির কাগজপত্র থাকার দাবি অভিযুক্তদের। এটা তাদের আপনার রেকর্ডের সম্পত্তি, দখলকৃত না, বরঞ্চ রেকর্ডকৃত সম্পত্তি এগুলি ভেঙে গেছে। এখান থেকে মাটিটা দিয়ে এটা এক্সকাভেটর দিয়ে বাদ দেওয়া হলো, তারপরে ভরাট করা হয়েছে আর কি। এই এখন চর না মালিকানা সম্পত্তি সেটা বলা যায় না। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বরিশালের তথ্য বলছে, গত 40 বছরে কীর্তনখোলা নদীর দুপার দখল করেছে 5192 জন। ক্ষমতা পরিবর্তন হয়, ব্যক্তিগুলো কিন্তু ক্ষমতার সাথে পরিবর্তিত হয়, যার জন্য এই যে দখলসত্ত্বটা কখনো কিন্তু আপনি লোপ পায় না। বিভাগের আরেক জেলা ঝালকাঠি সদরের সুগন্ধা, বিষখালী, গাবখান, বাসুন্ডা আর ধানসিঁড়ি নদীর মোহনার পাশে জেগে ওঠা বিশাল চরে শুরু হয়েছিল ইকো পার্ক তৈরির কাজ। কিন্তু জমির মালিকানা নিয়ে প্রভাবশালীদের সঙ্গে সরকারের মামলা চলায় ভেস্তে যাওয়ার পথে প্রকল্পটি। নদী খাল রক্ষা কমিটির অভিযোগ, ভুয়া কাগজপত্র তৈরি করে খাস জমি দখলের পায়তারা চলছে। আমাদের লিয়াকত আলী তালুকদার এবং তার ছেলে চেম্বারের সভাপতি মনিরুল ইসলাম তালুকদার দখল করার জন্য আদালতকে ব্যবহার করে এবং অবৈধ দলিল এবং কাগজপত্র তৈরি করে হস্তগত করার পায়তারা করতেছে। তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল, জানি আমরা এই আন্দোলন থেকে আমরা সরে যাই। আমরা এই ইকোপার রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাই গেছি, এবং আমরা মামলা হামলার মধ্যেও পড়ছি, তারপরও আমরা থেমে থাকিনি। জেলায় প্রায় 135 কিলোমিটার নদীপথের দুই তীরে গড়ে উঠেছে 10 থেকে 12,000 অবৈধ স্থাপনা। আমি নিজের চোখে দেখছি যে বড় নৌকায় আমরা ভান্ডারিয়া, মঠবাড়িয়া, তুষখালীতে আমরা যাতায়াত করতাম। খাল তো আগে অনেক বড় ছিল, বর্তমানে এরা দখল নিয়ে বিভিন্ন দোকানপাট উইটা ময়লা আবর্জনা ফেলাই টেলাই একদম সব দখলে নিয়ে গেছে। ভোলার তেঁতুলিয়ার শাখা নদী জাঙ্গালিয়া, এটি দখল করে মাছের খামার করেছে প্রভাবশালীরা। এতে কৃষি জমিতে জোয়ারের পানি স্বাভাবিকভাবে ওঠানামা ব্যাহত হওয়ায় হুমকিতে চাষাবাদ। নদীখাল বাঁচাও আন্দোলন কমিটি বলছে, বরিশাল জেলায় অর্ধশত নদীতে কম হলেও 50,000 দখলদার রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে প্রভাবশালী চক্র। এতে নদী তীরবর্তী এলাকা ভাঙনের হুমকিতে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। সূর্য ওঠার আগেই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেদারছে চলছে মাটি কাটা।
ঝালকাঠি সদরের সুগন্ধা ও বিষখালী নদী থেকে অবাধে মাটি কাটছে এক শ্রেণীর প্রভাবশালী চক্র। পরে এ মাটি নৌকা ও ট্রলারে নিয়ে ইটভাটা সহ বিভিন্ন কাজে বিক্রি করা হচ্ছে। সদরের রাজাপুর, দেয়াকুল, দেউড়ি, মানিক, সদর, ভবানীপুর, বাড়িকরণ সহ কমপক্ষে 10টি এলাকায় চলছে এমন অপরাধ। এতে নদী তীরবর্তী এলাকা ভাঙনের হুমকিতে পড়ায় শঙ্কিত কৃষকরা। সরকারি জমি 4-5 কোপ করিয়া এরপর টলা ঢুকাইয়া তারপরে সারা রাত্র করে কাটতে তারপরে নিয়ে যায়। মাটি কাটলে তো এই বেড়ি ভেঙে গেলে তো সবারই ক্ষতি, ব্রিজ থাকবে না, গাড়ি চলতে পারবে না, মানুষ চলাচল করতে কষ্ট হইবে। মানকি, দেউলি এসব জায়গাতে ওই চর ওঠে, ওই চরগুলো কাটতে নিয়ে আসে এই বাটায় বিক্রি করি। তবে মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক। উপজেলার ইউনোদেরকে এবং এসিডেন্টদেরকে নির্দেশনা দেওয়া আছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। কৃষি বিভাগের তথ্যমতে চরসহ জমির টপসয়েল কেটে নেয়ার কারণে জেলার প্রায় 100 হেক্টর ফসলি জমির কৃষি উৎপাদন কমে যাওয়ার শঙ্কায় রয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি। ভোরের সময় আরও থাকছে। 14 জন চিকিৎসকের জায়গায় কাজ করছেন মাত্র 2 জন। অবকাঠামো সহ নানা সংকটে পিরোজপুরের কাউখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ভোগীদের ভোগান্তি। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে সপ্তাহখানেক ধরে বন্ধ 8 জোড়া লোকাল ও মেইল ট্রেন। এতে যাত্রী ভোগান্তির পাশাপাশি চাপ বেড়েছে কমিউটার ও আন্তনগরে। কর্তৃপক্ষ বলছে রেলওয়ের রানিং স্টাফদের মাইলেজ জটিলতা ও জনবল সংকটে এই দশা। সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। ওবায়দুল হকের রিপোর্ট। ধান কাটার কাজে টাঙ্গাইল থেকে ময়মনসিংহ এসেছেন 4 শ্রমিক। গন্তব্য নেত্রকোনার মোহনগঞ্জ। লোকাল ট্রেন বন্ধ থাকায় মহুয়া কমিউটারের জন্য স্টেশনে অপেক্ষার প্রহর গুনছেন তারা। 1 সপ্তাহ ধরে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটের 8 জোড়া লোকাল ও মেল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী ভোগান্তির পাশাপাশি চাপ বেড়েছে কমিউটার ও আন্তনগর ট্রেনে। এছাড়া নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে বাড়তি ভাড়া দিয়ে যেতে হচ্ছে বিকল্প পথে। 8টার সময় আইছি এখানে, প্রায় 2 ঘন্টা বই রয়েছি। বাইরের রোডের রাস্তাও খারাপ, যাইতে সমস্যা, যাতায়াত খরচ অনেক বেশি। লোকাল ট্রেনটা চাই হতো জারি, তাহলে আর আমাদের সমস্যাটা দেখা দিত না। কর্তৃপক্ষ বলছে আন্তনগরের শিডিউল ঠিক রাখতে লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। মাইলেজ সুবিধা ও পেনশন চালু না হলে নির্ধারিত 8 ঘন্টার বেশি ডিউটি না করার কথা জানান রানিং স্টাফরা। এরপর থেকেই শুরু জটিলতা। তবে সংকট নিরসনে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। 700-800 রানিং স্টাফ কাজ করতেছে, প্রায় 2200-2300 রানিং স্টাফের স্তরে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ জনবল দিয়ে রেল এতদিন পরিচালনা করা হয়েছে। আলোচনা চলছে, আলোচনা খুব ফলপ্রসূ হলেই এটা নিরসন হয়ে যাবে। ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়া জাঞ্জাইল, মোহনগঞ্জ ও জামালপুরের দেওয়ানগঞ্জ রেলপথে 7 জোড়া এবং ঢাকা দেওয়ানগঞ্জ রেলপথে চলাচল করত ভাওয়াল মেল ট্রেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। পাহাড়ি ঢল ও আগাম বন্যার কবল থেকে হাওরের বড় ফসল রক্ষায় প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড মাটি দিয়ে নদী ও খালের তীরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করে। এতে নষ্ট হচ্ছে সুনামগঞ্জের হাওরের পরিবেশ ও প্রকৃতি। প্রতি বছর জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হন কৃষক। তাদের দাবি হাওরের স্থায়ী বাঁধ নির্মাণের। পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ছবিতে রিপোর্ট। সুনামগঞ্জের শান্তিগঞ্জে দেখার হাওরের মাসিং নদীর 2 তীরে তৈরি করা হয় ফসল রক্ষা বাঁধ, কিন্তু বাঁধে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় হাওরের 500 হেক্টর জমির পাকা ধান গত বছর জলাবদ্ধতায় তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হন শতাধিক কৃষক। একই কারণে জেলার কানলার হাওর, নাইন্দার হাওর, পাকনার ও খরচার হাওর সহ বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতায় বড় ফসলের ক্ষতি হয়। এতে বাঁধ নির্মাণের লক্ষ্য ও উদ্দেশ্য দুটোই ব্যাহত হয়। কৃষক বাঁচানোর জন্যই সরকারে এই বেড়ি বাঁধটা দিছে, কিন্তু বাঁচাইতে গিয়ে আর এখন দেখা যাচ্ছে যে আমরা তখন আরো ক্ষতিতে পড়তেছি। প্রতি বছর তো ইটা বান্ধ মাটি হারাইলে তো মাটি থাকে না। চলতি বোরো মৌসুমে জেলা কৃষি বিভাগ 2,23,410 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এজন্য 7,202 হেক্টর বীজতলায় চারা উৎপাদনের কাজ চলছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রতি বছর মাটির বাঁধ দিয়ে হাওর ও নদীর ক্ষতি করা হচ্ছে। বেড়িবাঁধের সঠিক মতো কাজ হয় না। এই বান দুদিন মনে করো সদিন দিতে লাইতো ঢালাই, তাই তেভাবে মানে মান ঠিক হইল না। আধুনিকভাবে এইগুলো চিন্তা করতে হবে এবং আধুনিকভাবে
কাজ করতে হবে। স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলায় প্রধান 19টি নদী খনন করা হবে। এছাড়া বিভিন্ন স্থানে আর্মারিং এবং ফ্লাড প্রুফ নির্মাণ করা হবে। পানি উন্নয়ন বোর্ড জানায়, চলতি বছর জেলার ছোট বড় শতাধিক হাওরে 336 কিলোমিটার বাঁধ নির্মাণের জন্য 67,51,00,000 টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সময় সংবাদ, সুনামগঞ্জ। বড় মৌসুমের শুরুতেই মৌলভীবাজারের কাউদিঘিয়া হাওর পাড়ের বড় চারায় ব্যাপকভাবে আক্রমণ করেছে পোকা। এতে বেশিরভাগ বীজতলার চারা নষ্ট হয়ে গেছে। আর্থিকভাবে অসচ্ছল অনেক চাষি নতুনভাবে আবারও বীজতলা তৈরি করে তা রোপণের সামর্থ্য নেই। এতে দিশেহারা হয়ে পড়েছেন তারা। তবে পোকার আক্রমণ থেকে চারা বাঁচাতে কীটনাশক প্রয়োগের পরামর্শ কৃষি বিভাগের। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবিতে রিপোর্ট। চলতি বছর ব্যাপকভাবে বোরো চাষাবাদের লক্ষ্যে শুরুতেই মৌলভীবাজারের মনু নদীর প্রকল্পভুক্ত হাওর কাওয়াদিঘি পাড়ের চাষিরা চারার জন্য আগেভাগে বোরো বীজতলার জমি তৈরির প্রস্তুতি নেন। হাওরটিতে 255 হেক্টর জমির বীজতলায় হীরা 1, হীরা 2, হীরা 3, 69, 92 এবং হাইব্রিড সহ বিভিন্ন জাতের বোরো বীজ রোপণ করেন। কয়েকদিনের ব্যবধানে এসব বীজ থেকে সবুজ চারা জন্মায়। তবে চারা গাছে ব্যাপকভাবে এক ধরনের পোকার আক্রমণ করেছে। এতে হাওর পাড়ের বেশিরভাগ বীজতলার হালি চারা নষ্ট হয়ে গেছে। নানা কীটনাশক প্রয়োগ করেও মিলছে না প্রতিকার। এতে দুশ্চিন্তায় কৃষক। খাওয়াদিগির আওরে আমরা 1000 হেক্টর আলি ফালাইছিলাম, ওখন খালা কিরা ফুকায় খাইয়া গুড়া থাডিলার কুদাল হাত দিয়ে সেদাইয়া আবার জমিটারে মনে করবা 20-22 শতক জায়গায় আমি আবার ফিটিং করিয়া ফেলাই দিতে এই ফুকে আমার একবারে নিষ্কাশন করে দিতে। 25 থেকে 30 শতক আলি ফালাইছিলাম, খাইয়া এখন মানে ওরদা বেসর খাইলিছে। হাওরে পোকার আক্রমণ প্রতিকারে কীটনাশক প্রয়োগের পরামর্শ কৃষি বিভাগের। প্রতি শতাংশে 2 লিটার পানিতে 1 লিটার পানিতে 2 গ্রাম করে ওষুধ পাইমেট্রাজিন বা ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ ছিটিয়ে দিলে আশা করি এই সমস্যা থেকে দূরীভূত হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 62,100 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে মনু নদী প্রকল্পভুক্ত কাওয়াদিঘি হাওরে প্রায় 14,000 হেক্টর জমিতে বোরো আবাদ হবে। সময় সংবাদ, মৌলভীবাজার। জন আকাঙ্ক্ষা ধারণ করে সিটিজেন্স ফোরাম নামে কমিউনিটি পুলিশিংয়ের নতুন কার্যক্রম শুরু করল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। রোববার বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে এই কার্যক্রম উদ্বোধন করে সিএমপি কমিশনার বলেন, ফোরামটি প্রান্তিক মানুষের সর্বোচ্চ সেবা নিশ্চিত করবে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নিষ্ক্রিয় পুলিশ বাহিনীকে জনবান্ধব করতে নানা উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ শুরু করল নতুন এক কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম। রোববার সিটিজেন্স ফোরাম নামে এই নতুন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্রসহ সমাজের নানা পেশার কয়েকশো মানুষ অংশ নেন। যেখানে উঠে আসে পুলিশের নানা সমালোচনা, জনগণের আকাঙ্ক্ষা ও চাহিদার কথা। ছিল ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর জন্য এই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি পরামর্শ। আমরা এমন পুলিশ চাই, এমন প্রশাসন চাই, পুলিশ যেরকম জনগণের বন্ধু, পুলিশ একদম জনগণমুখী হয়ে কাজ করবে। নিরাপদ বাসস্থানের জন্য আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কোনোভাবেই নিরাপত্তা বোধ করি না। রাজনীতিকরণে কমিউনিটি পুলিশিং ব্যবস্থার আস্থা হারিয়েছে উল্লেখ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, নির্দলীয় এই ফোরামটি সমাজের প্রান্তিক মানুষের কথা থানা পুলিশকে অবহিত করবে, সে সঙ্গে জনগণের সর্বোচ্চ গুণগত সেবা নিশ্চিত করবে। কোনো রকম দলীয় লেজুরভিত্তি আপনারা করবেন না, কারণ আমরা চেষ্টা করেছি আমাদের এই সিটিজেন্স ফোরাম এটা হবে সম্পূর্ণরূপে অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান, যাদের মূল কাজ হবে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সিটিজেন্স ফোরামের উদ্যোগে সর্বোচ্চ গুণমান সম্পন্ন পুলিশি সেবা জনগণকে দেওয়া। সিএমপির আওতায় মহানগরে 86 সদস্যের একটি কমিটি সহ 16টি থানার অধীনে 16টি সিটিজেন্স ফোরাম কমিটি এই কার্যক্রম চালাবে। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ফেনীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজের জন্য জরুরি সামগ্রী উপহার দিয়েছে নৌবাহিনীর পরিবার কল্যাণ সংঘ। এদিকে জেলার ক্ষতিগ্রস্ত 8,000 পরিবারকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে বলে জানান জেলা প্রশাসক। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। গেল আগস্টের শেষ ভাগে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয় দক্ষিণ পূর্বাঞ্চলের 11 জেলা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফেনী।
জেলার ক্ষতিগ্রস্ত ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় মালামাল উপহার দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার দুপুরে জেলার জিমনেশিয়াম হল থেকে তুলে দেয়া হয় আলমারি, চেয়ার টেবিল, ফ্যান, আইপিএস, কম্পিউটার সহ বিভিন্ন সরঞ্জাম। প্রয়োজনীয় সামগ্রী পেয়ে খুশি সবাই। বন্যায় 180টা বেডশিট ক্ষতি হয়েছে, আমাদের 5টা মোটর ক্ষতি হয়েছে, আমাদের মাইক মোটর সেট ক্ষতি হয়েছে। যে টেবিলগুলোর মধ্যে বাচ্চারা রেখে পড়ে ওই টেবিলগুলো দিচ্ছে এবং আমাদের মসজিদের মাইক নষ্ট হয়ে গেছে আর কি। একটা ডেস্কটপ কম্পিউটার দিচ্ছে, তারপরে সাউন্ড বক্স দিচ্ছে। মন্দির থেকে শুরু সবকিছু অনেক ক্ষতিগ্রস্ত ছিল, তো এর মধ্যে এগুলা দিয়ে আমাদের অনেক উপকার হয়েছে। 5টি স্কুল কলেজ, 11টি মাদ্রাসা, 7টি মসজিদ, 4টি এতিমখানা ও 12টি মন্দিরের প্রতিনিধির কাছে এসব সরঞ্জাম তুলে দেয় নৌবাহিনীর পরিবার কল্যাণ সংঘ। ক্ষতিগ্রস্ত মসজিদ, মন্দির, মাদ্রাসা, দেন অন্যান্য অবকাঠামো, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর সংস্কার কার্যক্রমের অংশ হিসাবে এই প্রতিষ্ঠানটি অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ যেটি রয়েছে সেটি এই সেবামূলক কার্যক্রমটি পরিচালনা করল। জেলা প্রশাসক জানান, বন্যায় ফেনীতে ক্ষতিগ্রস্ত 8000-এর বেশি পরিবারকে পুনর্বাসনের কাজ চলছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিশেষ আশ্রয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। যে সকল পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে সেগুলো নির্মাণের জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। ফেনীতে বন্যায় মারা গিয়েছিল 29 জন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বোমা মেরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে এই বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। ট্রাফিক পুলিশের হেল্পলাইনে পাঠানো এই হুমকির সঙ্গে আইএসআইয়ের 2 এজেন্ট জড়িত বলে দাবি কর্তৃপক্ষের। হুমকি পাওয়ার পরে একটি আইএফআইআর দায়ের করেছে পুলিশ। বোমা মেরে হত্যা করা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শনিবার মুম্বাই পুলিশের কাছে আসা এমন একটি বার্তার জেরে উত্তেজনার খবর জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। ভারতের বেশ কিছু গণমাধ্যম জানায়, ট্রাফিক পুলিশের হেল্পলাইনে এই বার্তাটি পাঠানো হয়। এতে প্রধানমন্ত্রীকে হত্যায় বোমা হামলার পরিকল্পনার দাবি করা হয়। এ ঘটনার পরপরই তদন্তে নামে মুম্বাই পুলিশ। প্রাথমিক অনুসন্ধান শেষে তারা জানিয়েছে বার্তাটি রাজস্থানের আজমির এলাকা থেকে এসেছে। এরই মধ্যে হুমকির সঙ্গে জড়িতদের ধরতে স্থানটিতে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বার্তায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সংশ্লিষ্টতার কথা উল্লেখ আছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া এ ঘটনায় একটি এজাহার দায়ের করে পুলিশ। মাত্র সপ্তাহখানেক আগে এ ধরনের হুমকির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শীতল চাভান নামের 34 বছর বয়সী এক ব্যক্তিকে আটকও করেছিল পুলিশ। তারা জানায়, তাদের কাছে বেশিরভাগ বার্তাই পাঠান মানসিকভাবে অসুস্থ ও মাদকাসক্ত লোকজন এবং এসব বার্তার বেশিরভাগই আসে মুম্বাই পুলিশের একমাত্র হোয়াটসঅ্যাপ নম্বরে। কাকুলি আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনা করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই জন্মগত নাগরিকত্ব বাতিলের পদক্ষেপ নেবেন তিনি। রোববার এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প নিজেই। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসবেন এই রিপাবলিকান নেতা। এরই মধ্যে ক্যাপিটল হিলে শুরু হয়েছে প্রস্তুতি। রোববার এক গণমাধ্যমে সাক্ষাৎকার দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। উঠে আসে অভিবাসী ইস্যুটি। ট্রাম্প বলেন, তার 4 বছরের মেয়াদে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সব অনিবন্ধিত ও অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করছেন তিনি। তবে স্বপ্নবান হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রে যাওয়া অভিবাসীদের সুরক্ষার জন্য একটি চুক্তি করতে আগ্রহী ট্রাম্প। ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই জন্মগত নাগরিকত্ব বাতিলের পদক্ষেপ নেবেন তিনি। বর্তমান আইনে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সবাইকে দেশটি নাগরিকত্ব প্রদান করা হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম জানায়, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসনকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ট্রাম্প ফেডারেল সরকারের বিভিন্ন সংস্থাকে ব্যবহার করবেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী 2022 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে প্রায় 1,10 লাখ অনিবন্ধিত ও অবৈধ অভিবাসী ছিল। এই সঙ্গে বর্তমানে আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে। রাহানুল রানা, সময় সংবাদ। বড়দিন সামনে রেখে কসোভোর প্রিস্টিন শহর সাজানো হয়েছে রঙিন আলোয়। আয়োজন করা হয়েছে ক্রিসমাস মার্কেটের। আনন্দময় আয়োজনটি উপভোগ করছেন শত শত মানুষ।
শহরের মাঝখানে সান্টা ক্লসের অবয়ব, তার পাশেই সাজানো দুটি বড় উপহারের বাক্স। পুরো রাস্তা জুড়ে আলোর মেলা, আকাশে ফোটানো হচ্ছে একের পর এক আতশবাজি। করা হয়েছে কৃত্রিম বরফের ভেতর স্কিং এর ব্যবস্থা, সাজানো হয়েছে বিশাল ক্রিসমাস ট্রি। রাতের কসোভো যেন ব্যস্ত আসন্ন বড়দিনের আগমনী বার্তা গ্রহণ করতে। কেউ ব্যস্ত সান্টা ক্লসের সঙ্গে নিজেকে ক্যামেরা বন্দি করতে, কেউ বা ব্যস্ত পরিবার নিয়ে স্কিইং করতে। স্থানীয় সময় রোববার কসোভোর রাজধানী প্রিস্টিন শহরে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন সামনে রেখে আয়োজন করা হয়েছে ক্রিসমাস মার্কেটের, যা দেখতে ও উপভোগ করতে ভিড় করেছেন শত শত বাসিন্দা ও পর্যটক। প্রায় 1 কিলোমিটার রাস্তা জুড়ে বিস্তৃত এই মার্কেটটিতে ছোট থেকে শুরু করে বড় সবার জন্যই রয়েছে বিনোদনমূলক ব্যবস্থা, রয়েছে নানা ধরনের খাবারের আয়োজনও। বড়দিনকে কেন্দ্র করে তৈরি করা এই ক্রিসমাস মার্কেটটি আগামী বছর জানুয়ারির 15 তারিখ পর্যন্ত চলবে বলে জানায় কর্তৃপক্ষ। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সম্পর্কে টানাপোড়েনে বাংলাদেশ নয়, ক্ষতির মুখে পড়বে ভারত বলছেন অর্থনীতিবিদরা। বিকল্প উৎসে যেতে চান ব্যবসায়ীরা। জার্মানি চীনের দিকে হাঁটার চিন্তা সরকারের। আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। ফলপ্রসূ আলোচনার আশা উপদেষ্টার। সীমান্ত সহ অভ্যন্তরীণ নিরাপত্তায় বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রের। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।